কুয়েটের ভিসি প্রভিসি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের উল্লাস, বিকেলে বিজয় মিছিলের ঘোষণা। গত ৬৫ দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এই যে বাঁধনহারা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কক্সবাজার মহেশখালী নৌ রুটে চালু হলো সি ট্রাক, উদ্বোধন করলেন নৌ পরিবহন উপদেষ্টা। উচ্ছ্বসিত স্থানীয়রা। ভারত থেকে আসা আকস্মিক ঢলে হুমকিতে নেত্রকোনার ভবানীপুর। বিচ্ছিন্ন কয়েকটি এলাকা, বিজিবির সীমান্ত ফাঁড়ি সহ যোগাযোগ অবকাঠামো সংস্কারের দাবি। যাওয়ার মতো তো আমাদের রাস্তা নেই, আমাদের রাস্তা থাকতে হবে। আমাদের আরো পুরাপন লেখাপড়া করতে পারে না, অত দূরাতে আমরা যাইবার লাগে অসুবিধা। ভারতের জায়গাতে আসতে বাংলাদেশ সরকার একটু রাস্তা করে দেওয়াটা একান্ত দরকার। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবরাখবর। কুয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুম ও উপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র। গতকালই অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রছাত্রীরা, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। দাবি মেনে নেয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান। বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হবে বলেও জানান তারা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে ৪ মে। এর আগে গতরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। গতকাল রাত ১টার দিকে ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনকারীদের জুস খাইয়ে অনশন ভাঙান। রাতের যে সুখবরটা, এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত ৬৫ দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এই যে বাঁধনহারা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর কর্মসূচি হচ্ছে আমরা বিজয় মিছিল বের করবো ৪টার সময়। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরের কোনো সমস্যা নাই, প্রত্যেকটা গেটে পুলিশ আছে, আর যে গেটে পুলিশ না ওই গেটে তালা মারা আছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রবীর, আপনি শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন। পদত্যাগের বিষয়ে ভিসি প্রভিসির কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, আর এখন ক্যাম্পাসের সার্বিক অবস্থা কেমন দেখছেন? দুটো বিষয়ে পার্থক্য দেখা দিয়েছে ইশরাত। আপনি যেটা শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে যেটি বলেছেন, ভিসি প্রভিসি পদত্যাগ করেছেন, কিন্তু কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে কথা হয়েছে যিনি প্রভিসি প্রফেসর ডক্টর SK শরীফুল আলম, তিনি স্পষ্ট জানিয়েছেন যে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেনি। শিক্ষার্থীরা শেষ যে এক দফা দাবি ছিল সেটি একজনই পদত্যাগ, সেটি হচ্ছে উপাচার্যের। সে কারণে তাকে কেন অপসারিত বা প্রত্যাহার করা হচ্ছে, এটি তিনি বিস্মিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন এটি অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই তদন্তের জন্য উনি প্রশাসনের কাছে আহ্বানও জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে এটা আমরা কিভাবে বলি যে তিনি পদত্যাগপত্র দিয়েছেন, দুটো বিষয় কিন্তু একটু ভিন্ন হয়ে গেল, কারণ কিছু সময় আগে তার সঙ্গে কথা বলেছি। অপরদিকে উপাচার্য তিনি রয়েছেন, তার সঙ্গে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সেটিতে আমরা ব্যর্থ হয়েছি যোগাযোগ করতে। আর যিনি রেজিস্ট্রার রয়েছেন আনিসুর রহমান ভূঁইয়া, তিনি আমাদেরকে জানিয়েছেন তার দপ্তরে ভিসি কিংবা প্রভিসি কেউই পদত্যাগপত্র জমা দেননি, তবে ঢাকায় দিয়েছেন কিনা তিনি সেটি জ্ঞাত না। অপরদিকে ঢাকা থেকে মন্ত্রণালয় কিংবা ইউজিসি থেকে তার কাছে এমন কোনো কিছু আসেনি যেটাতে উনি বলছেন যে ভিসি বা প্রভিসিকে প্রত্যাহার করা হয়েছে। সে কারণে বলেছেন তারা এখনও দায়িত্বে আছেন, যখন সুনির্দিষ্ট চিঠি তাকে পাঠানো হবে তখন
তখন তিনি এই বিষয়টি নিশ্চিত করে আমাদের বলতে পারবেন। অপরদিকে শিক্ষার্থীরা বিকাল 4টায় আনন্দ মিছিল করবে এবং তারা মনে করে যে আগামী 2 তারিখে ক্যাম্পাসের 4 তারিখে যে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার কথা তার মধ্য দিয়ে আগামীতে এটি কুয়েট সুন্দরভাবে চলবে, এটি তারা কিন্তু প্রত্যাশা করেছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে প্রবীণ। কক্সবাজার শহর থেকে মহেশখালী নৌ রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 250 জন যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাক। সকালে শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাটে এটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। উদ্বোধনের পর সেখান থেকে সি ট্রাকে মহেশখালী জেটি ঘাট পরিদর্শন করেন তিনি। এর আগে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 18 এপ্রিল পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে সি ট্রাক। এরপর থেকে ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সি ট্রাক দিনে 3 বার যাওয়া আসা করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে 50 টাকা। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী এহসান আল কুতুবের কাছ থেকে। এহসান, আপনি স্থানীয়দের কথা তো শুনেছেন, তাদের উচ্ছ্বাসও আপনি দেখছেন, দীর্ঘদিনের দাবি তো পূরণ হলো, কি বলছেন তারা? বিষয় দেখেন, আসলে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেট ছিল, যে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই সিন্ডিকেটটা এমন ভাবে এখানে শক্তিশালী অবস্থানে ছিল, সাধারণ মানুষ এক প্রকার তাদের কাছে এমনি হয়ে পড়ে। এটা থেকে মানুষ পরিত্রাণ চায়, সেই জন্য কিন্তু তারা অনেক আন্দোলন করেছে, সমাজ করেছে, মানববন্ধন করেছে, অনেক কিছু করেছে। সবশেষ এখন গত 18 তারিখ থেকে যে সি ট্রাকটি পরীক্ষামূলক চালু হলো, সেটার আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আমরা এখন মহেশখালী ঘাটে আছি। এখানে একটু আগে জনাব ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব তিনি বক্তব্য রেখেছেন, মহেশখালীর মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন এবং তিনি মানুষকে আশ্বাস দিয়েছেন সবকিছু একটা সমাধান হবে। এবং আজকে থেকে যে সি ট্রাক চালু হলো এবং এটির কারণে এই যাত্রা পথে যে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে, উল্টে যায়, বিশেষ করে এখন বর্ষাকাল আসছে, আর উপকূলীয় এলাকা হিসেবে সারাদিন এখানে বর্ষাকালে বৈরী আবহাওয়া থাকে। এই আবহাওয়ায় যাতে সাধারণ মানুষ ভালোভাবে পারাপার করতে পারে, সেই জন্য মূলত এই সি ট্রাকটি চালু করা হয়েছে। এটির কারণে কিন্তু মহেশখালীর মানুষ অত্যন্ত খুশি এবং তারা এহসান, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরের উপর উল্টে পড়ে নিহত হয়েছেন একজন। নিহতের নাম রমেচা বেগম। ভোরে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফজরের নামাজ পড়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন রমেচা। তার স্বামী নামাজ পড়তে গিয়েছিলেন পাশের মসজিদে। এ সময় জামালপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রমেচার ঘরে উঠে পড়ে উল্টে যায়। পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রমেচা। পরে ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আজ রানা প্লাজা দুর্ঘটনার 1 যুগ। 2013 সালের এই দিনে দেশের ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ ভবন ধস। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি আহত শ্রমিকদের জীবন। রয়েছে শ্রমিক নেতাদের ক্ষোভ। আয়েশা, রানা প্লাজা ট্র্যাজেডির আহত এক নারী শ্রমিক। 1 যুগ পেরিয়ে গেলেও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। বহমান সময় যেন থেমে থেমে চলছে তার। আমার হাত পাংচা ভাই, আমি পারি না 20 মিনিট বসে থাকতে, পারি না 20 মিনিট দাঁড়ায় থাকতে, পারি না ভারী কোনো কাজ করতে। কিন্তু দেখা যায়, মনে হয় যে আমরা সুস্থ, কিন্তু আমরা সুস্থ না। শুধু আয়েশাই নয়, ওই ট্র্যাজেডিতে বেঁচে ফেরা শত শত আহত শ্রমিকের কণ্ঠেই দলা পাকানো কষ্ট। শারীরিক অবস্থা খুবই খারাপ, দিনের দিন খুবই খারাপ হইতাছে। অর্থহীন মানুষ, কি করবো, আমাকে কোনো ভাষার কোনো উপায় নাই। এখন এইগুলো করে অনেক কষ্ট করে ঠিক রকম ঘর ভাড়া দিতে পারি না, পোলাপানের ঠিকভাবে লেখাপড়া করতে পারি না। দেখা যাচ্ছে যে একবেলা খেয়েও থাকা লাগে, না খেয়েও থাকা লাগে। আমাকে টাকা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, আমাদের চিকিৎসা নিয়ে দুর্নীতি হয়েছে, আমাদের জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় আমাকে দুর্নীতি হয়েছে। 2013 সালের 24 এপ্রিল দেশের ইতিহাসে ভবন ধসের করুণ ইতিহাস রচিত হয়, স্তম্ভিত হয় পুরো বিশ্ব। এমন ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আর বিচারের ধীরগতি নিয়ে অসন্তোষ শ্রমিক নেতাদের। হত্যাকাণ্ডের সাথে দায়ী ব্যক্তিদের একযোগেও শাস্তি এবং বিচার নিশ্চিত করা হয়নি। আমরা 12 বছর যাবৎ
আন্দোলন সংগ্রাম করে আসছি। রানা প্লাজা ধসে নিহত হয়েছিল 1136 জন, আহত কমপক্ষে 2000-এরও বেশি শ্রমিক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশা বহির্ভূত এবং অনুমোদনহীন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। বেলা 11টা থেকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় শুরু হয় এই অভিযান। অংশ নেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইমারত পরিদর্শক সহ বিপুল সংখ্যক পুলিশ। এ সময় বিভিন্ন ভবনের রাস্তার পাশের বর্ধিত অংশ হ্যামার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি কেটে ফেলা হয় রড সহ নির্মাণাধীন ভবনের বর্ধিত সকল অংশ। এখন পর্যন্ত অভিযানে 3টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি একটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জয়নাল আবেদিন জয়ের কাছ থেকে। জয়, রাজুকের এই নিয়মিত অভিযানে কি কি অনিয়ম মিলছে আপনার এলাকার, সেখানকার খবরাখবর জানাবেন। ইরশাদ, সকালে জানাচ্ছিলাম নিয়ম বহির্ভূতভাবে এবং নকশা বহির্ভূতভাবে যারা এই ভবন নির্মাণ করছেন সেই সব ভবনের মালিকদের চিহ্নিত করে কিন্তু অভিযান করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি চলছে। সকাল থেকে এই অবধি রূপগঞ্জের গোলাকান্দাল ইউনিয়নের আমলাবো গ্রামে কিন্তু অভিযান চলছে। এই বাড়িটি হাজী মতিউর রহমান মতি, তিনি সম্পূর্ণ নকশা বহির্ভূতভাবে এই ভবনটি নির্মাণ করেছেন। বহুতল এই ভবনটি নির্মাণ করার দায়ে তার বর্ধিত অংশটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং তাকে কিন্তু 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের জানিয়েছেন আজ দিনভর এই অভিযানটি চলবে এবং এই যারাই নকশা বহির্ভূতভাবে বাড়িঘর রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলে নির্মাণ করেছেন সেই সব ভবনে কিন্তু তাদের ধারাবাহিক অভিযান চলমান থাকবে। আপনাকে জানিয়ে রাখি, রূপগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু প্রায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু রাস্তা সংকুচিত হবার কারণে কিন্তু অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি পরিষেবাগুলো কিন্তু আসতে পারে না এবং রাজুকের নিয়ম অনুযায়ী রাস্তা থেকে 5 ফিট অন্তত দূরত্বে বাড়ি নির্মাণ করতে হয় এবং রাজুকের নকশা ধরে জনঝুঁকি কমাতে কিন্তু ভবনগুলো নির্মাণ করা লাগে। সেই নিয়মটি যারা মানছেন না তাদেরকে আর্থিক দণ্ডের পাশাপাশি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি কিন্তু তাদের নাগরিক সুবিধা যেগুলো রয়েছে, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, সেগুলো কিন্তু তারা করে যাচ্ছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে জয়। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় 2023 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে নগরীতে গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ নিয়ে দায়ের মামলার শুনানির দিন নির্ধারিত ছিল আজ। তাই সমাবেশ ও মিছিল শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আদালতের সামনে অবস্থান নেন। তবে আজ শুনানি হয়নি। আগামী 5 মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। ভারত থেকে নেমে আসা আকস্মিক ঢলে মানচিত্র থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নেত্রকোনা সীমান্তের গ্রাম ভবানীপুর। যোগাযোগ বিচ্ছিন্ন পার্শ্ববর্তী ফারুকপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। খরস্রোতা সোমেশ্বরীর পাহাড়ি ঢলে যোগাযোগের সড়কটি ভেঙে যাওয়ায় বিজিবির সীমান্ত ফাঁড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় চলাচলের পথ প্রায় বন্ধই হয়ে গেছে। চলাচলের রাস্তাসহ সেতু সংস্কারের দাবি স্থানীয়দের। দুর্গাপুরের ভবানীপুর গ্রামটি সীমান্তবর্তী। ওপারে ভারতের মেঘালয় রাজ্য। মেঘ পাহাড় ছড়ার স্বচ্ছ জলরাশি, দেখতে ছবির মতো সুন্দর এলাকাটি। তবে 1 বছর আগের পাহাড়ি ঢলের তাণ্ডবের চিহ্ন এখনো সবখানেই। শুধু ভবানীপুর নয়, ফারংপাড়া, গাউসলপাড়া ও আগারপাড়ার একই চিত্র। ক্ষতিগ্রস্ত বিজিবির সীমান্ত ফাঁড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। যোগাযোগের একমাত্র সড়ক ও ব্রিজ ভাঙা। এতে নোম্যান্স ল্যান্ড দিয়ে প্রতিনিয়ত চলাচল এলাকাবাসীর। একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারতেছে না সেই রাস্তাটার জন্য, প্লাস পাশাপাশি ব্রিজটার জন্য। আমার তো চলাফেরা তো কষ্টই, এই যে সকাল আইলেও কষ্ট। গর্ভবতী মহিলা থেকে শুরু করে সাধারণ লোকজন যারা কেটে খাওয়া মানুষ, তারা কেউই স্বাস্থ্য সেবা নিতে পারতেছে না।
স্থানীয়রা জানান ভরাট হয়ে গেছে সোমেশ্বরী, তাই উজানের ঢল প্রতি বছরই ভাসিয়ে দেয় তীরবর্তী জনপদ। ক্ষতির শিকার মানুষ। এভাবে চলছে যুগের পর যুগ। দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকাটিতে। যাওয়ার মতো তো আমাদের রাস্তা নেই, আমাদের রাস্তা থাকতে হবে আমাদের। আরো পুরাপান লেখাপড়া করতে পারে না, অত দূরাতে আমরা যাইবার লাগে অসুবিধা। ভারতের জায়গাতে আসতে হয়, কিন্তু বাংলাদেশ সরকার একটু রাস্তা করে দেওয়াটা একান্ত দরকার। এখানে আমাদের এই পার অঞ্চলের মানুষ হুমকির মুখে এবং সীমান্তের কারণে এখানে একটা বাধার সম্মুখীন হয়েছে। অবশ্য ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন। দাবি দ্রুতই শুরু হবে কাজ। ইন্টারন্যাশনাল একটা নীতিমালা আছে যে নো মাস ল্যান্ডের থেকে মিনিমাম আমাদের 300 ফিট দূরত্বে আমাদের যে কোনো অবকাঠামো করতে হবে, এর ভিতরে আমরা করতে পারবো না। ওই রাস্তার লেন কিন্তু ডিস্টেন্স কিন্তু আমাদের এখন যেটা আছে সেটা 50 ফিটের মতো। এই সোমেশ্বরী নদীর এখানে বালু মহলে স্টে অর্ডার রয়েছে, তাহলে বালুটা আমরা অন্য জায়গা থেকে এনেও রাস্তাটা যাতে নির্মাণ করা যায় সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এটা আমরা দ্রুত নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছি। দুর্গাপুরের সীমান্তের এই 4টি গ্রামে বসবাস হাজারো মানুষের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সিলেটে 30 কোটি টাকা ব্যয়ে স্থাপিত বিনামূল্যের ওয়াইফাই সেবা কার্যক্রম পড়ে আছে অকার্যকর অবস্থায়। সিটি কর্পোরেশন বলছে বিগত সরকারের অপরিকল্পিত উদ্যোগ ছিল এটি, তবুও বিকল্প ব্যবস্থায় বিনামূল্যে ওয়াইফাই কার্যক্রম শুরুর উদ্যোগ নিচ্ছে সিসিক। আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। 2020 সালে ঢাকঢোল পিটিয়ে সিলেটকে ডিজিটাল নগরী ঘোষণা করা হয়। বিনামূল্যে নগরের 126টি পয়েন্টে দেয়া হয় ফ্রি ওয়াইফাই সুবিধা। তবে কিছুদিন পরই তা মুখ থুবড়ে পড়ে। স্মার্ট নগর গড়তে 2017 সালে 30 কোটি 20 লাখ টাকা ব্যয়ে ডিজিটাল সিলেট সিটি পাইলট প্রকল্পের কাজ শুরু করে আইসিটি বিভাগ, যা বাস্তবায়ন করে বিসিসি। যদিও চালুর কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায় ফ্রি ওয়াইফাই সেবা। করার পর সামান্য কিছুদিন, আমার মনে আছে সামান্য কিছুদিন সিলেটের জনসাধারণ এই সেবাটা পেয়েছিল। একটা প্রকল্পের জন্য প্রকল্প হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে ডিজিটাল নগরীর যে সুবিধা সেটা আমরা আসলে পাইনি। একাধিকবারই চেষ্টা করেছি, সিগন্যাল ছাড়া আসলে কোনো ধরনের সুবিধা আমরা পাইনি। পরীক্ষামূলক চালুর পর 2021 সালে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে। প্রকল্পটিকে সমন্বয়হীন ও লোক দেখানো বলা হলেও নাগরিক সুবিধার কথা ভেবে আবারও চালুর উদ্যোগের কথা জানালেন প্রধান নির্বাহী। ভবিষ্যতে এই ধরনের প্রকল্প নেওয়ার আগে অনেক রিথিঙ্ক দ্বিতীয়বার চিন্তা করে এরপর প্রকল্প নিতে হবে। আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানাবো যে এইরকম একটা প্রকল্প নেওয়া হয়েছিল এবং এই প্রকল্পটা এটা বর্তমান অবস্থা এটাকে যদি আমরা আবার আপ করতে যাই তাহলে আমাদের এই ধরনের পদক্ষেপ নিতে হবে। সিসিকের উদ্যোগে আবারও নগরী জুড়ে ব্যবহার করা যাবে ফ্রি ওয়াইফাই, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।